আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ পোস্ট এডিটোরিয়াল আয়োজনে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আজ আমরা শুনব জুলাই শক্তির সংঘাত ও হত্যাযজ্ঞের তদন্ত বিচারের হালচাল। লিখেছেন আমার দেশের যুগ্ম সম্পাদক এম আবদুল্লাহ। চলুন দর্শক জেনে নেওয়া যাক উপসম্পাদকীয়টির বিস্তারিত। আজ ২রা আগস্ট। এটি সাড়া জাগানো দ্রোহযাত্রার দিন। ২৪-এর এ দিন শুক্রবার ছিল। আবু সাইদ থেকে শুরু করে নির্বিচারে গণহত্যার বিচারের পাশাপাশি আটক সব শিক্ষার্থী ও সাধারণ নাগরিককে ছেড়ে দিতে দ্রোহযাত্রা কর্মসূচিতে জড়ো হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জাতীয় প্রেস ক্লাব ঘিরে বিক্ষুব্ধ জনতার ঢল নামে। এদিন সারা দেশে জুমার নামাজ শেষে দোয়া ও কবর জিয়ারতের আহ্বান জানিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জুমার নামাজ শেষে ছাত্র জনতার মিছিলের কর্মসূচিও ছিল সেদিন। এই কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকা সহ দেশের ৫ জেলায় সংঘর্ষ, ভাঙচুর, সংঘাত ও অগ্নিসংযোগেের ঘটনা ঘটে। এদিনই উচ্চকিত কণ্ঠে শেখ হাসিনার পদত্যাগের এক দফার আন্দোলন উচ্চারিত হয়। আন্দোলনে যোগ হয় নতুন মাত্রা। ১৬ই জুলাই আবু সাইদ শহীদের মধ্যে দিয়ে স্ফুলিঙ্গ থেকে যে গণবিস্ফোরণ ঘটেছিল তা কারফিউতে কিছুটা স্তিমিত হওয়ার পর শেখ হাসিনার পতনের আরেকটি টার্নিং ডে বলা যেতে পারে আজকের দিনটিকে। ডিবি কার্যালয় থেকে ১লা আগস্ট ছাড়া পাওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির ৬ সমন্বয়ক নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও নুসরাত তাবাসসুম আজকের এই দিনে গণমাধ্যমে একটি যৌথ বিবৃতি পাঠান। তাতে বলা হয়, আন্দোলন প্রত্যাহারের ঘোষণা সংক্রান্ত ডিবি কার্যালয় থেকে প্রচারিত ভিডিও বিবৃতিটি তারা স্বেচ্ছায় দেননি, জবরদস্তি করে দেওয়ানো হয়েছে। পাশাপাশি বিএনপি, জামায়াত সহ সব রাজনৈতিক দল রাজধানী ঘিরে চূড়ান্ত আঘাত হানে। ৩ দিনের মাথায় কাঁচের ঘরের মতো ভেঙে পড়ে ১.৫ দশকের নিষ্ঠুর ও ফ্যাসিবাদী শাসনের মসনদ। রক্তস্নাত জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে এসে অনেক হতাশাজনক চিত্র দেখতে হচ্ছে। হত্যাযজ্ঞের বিচার নিয়ে চলছে টালবাহানা। মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে পতিত ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনার দু একটি মামলার নিষ্পত্তি সাজা হলেও রাজধানী সহ সারা দেশে খুনিদের বিরুদ্ধে হওয়া মামলার তদন্ত ও বিচার এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ক্ষমাহীন অবহেলা ও নির্লিপ্ততা দেখা যাচ্ছে। শহীদ পরিবারগুলো ২ বছর পরও বিচারের জন্য আহাজারি করে যাচ্ছে। জুলাই আসলেই তাদের অশ্রুধারা প্রবল হচ্ছে। শনিবার একটি সহযোগী দৈনিকের শীর্ষ সংবাদ থেকে দেখা যাচ্ছে, জুলাই আন্দোলন সংশ্লিষ্ট ১,৮৬৫ মামলার মধ্যে হত্যা মামলা ৮০১টি, হত্যা চেষ্টা সহ অন্যান্য অভিযোগে মামলা ১,০৬৪টি। এসব মামলায় এজাহার নামীয় আসামি ১,৫৪,৩৩১ জন। গত ১৩ই জুলাই পর্যন্ত ১০১টি হত্যা মামলার তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে। শতকরা হিসাবে যা মাত্র ১৪%। আবার তদন্ত শেষ হওয়া মামলাগুলোর মধ্যে অভিযোগপত্র বা চার্জশিট দেওয়া হয়েছে মাত্র ৬৩টি মামলায় এবং ৩৮টিতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। ৬৩টি হত্যা মামলার অভিযোগপত্রের আসামি ৫,৬৪৭ জন। হত্যা চেষ্টা সহ বিভিন্ন অভিযোগে করা ১৫৮টি মামলার তদন্ত শেষ হয়েছে। এসব মামলার মধ্যে ১৪০টিতে অভিযোগপত্র এবং ১৮টির চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে আদালতে। অভিযোগপত্রে আসামি ১০,৬৬১ জন। প্রতিবেদনে উঠে আসা তথ্য বলছে, গণ অভ্যুত্থানে হতাহতের ঘটনায় বেশি মামলা হয়েছে ঢাকা মহানগর এলাকায়। মহানগর পুলিশের ৫০ থানায় ৭৮৯টি মামলা হয়েছে। এর মধ্যে হত্যা মামলা ৪৭৯টি এবং অন্যান্য অভিযোগে মামলা ৩১০টি। হত্যা সহ বিভিন্ন অভিযোগে ৩৫৪টি মামলায় আওয়ামী লীগ নেতাকর্মী ছাড়াও পুলিশের ৪১২ সদস্যকে আসামি করা হয়েছে। এর মধ্যে সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এ.কে.এম. শহীদুল হক এবং সাবেক ডিএমপি কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া সহ ২৩ পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সদস্য ছাড়া গ্রেপ্তার করা হয়েছে ২,১৪১ জনকে। ডিএমপি সদর দপ্তরের তথ্য অনুযায়ী মোট ৭৮৯ মামলার মধ্যে বিগত ২১শে জুলাই ২০২৬ পর্যন্ত ৩৭টি মামলার তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে। এর মধ্যে হত্যা মামলা ২৮টি। জুলাই আন্দোলন সংশ্লিষ্ট ৫৯টি মামলার তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। এ বিষয়ে সম্প্রতি ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন,
প্রতিটি মামলায় বিপুল সংখ্যক আসামি থাকায় তাদের অবস্থান, ভূমিকা এবং ফরেনসিক তথ্য প্রমাণ যাচাই করে ধাপে ধাপে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। প্রকৃত দোষীদের বিরুদ্ধে চার্জশিট দেয়া হবে। তিনি বলেন, এই আন্দোলনে প্রায় 40 জিবি ডেটা আছে। অত্যন্ত গুরুত্বের সঙ্গে মামলাগুলো নিয়ে কাজ করছেন। আইনের ভেতর থেকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে তদন্ত প্রতিবেদন দেবেন। 24-এর গণ অভ্যুত্থানে অকাতরে জীবন দানকারী শহীদদের মায়েরা এখন সন্তানের স্মৃতিহাত্রে নিয়মিত অশ্রু ঝরান। বিধবা পত্নীরা স্বামীর শূন্যতা অনুভব করে গুমড়ে মরেন। পিতৃহীন মাতৃহীন সন্তানেরা খুঁজে বেড়ান মাথার ওপর থেকে সরে যাওয়া বটবৃক্ষের ছায়া। কিন্তু যারা এই অভ্যুত্থানের বেনিফিশিয়ারি, তাদের অনুভবে আচরণে নেই জুলাই। স্বজনরা বিচারের আশায় বুক বেঁধে প্রতীক্ষায় থাকলেও খুনিদের বিচারের মুখোমুখি করা যাদের দায়িত্ব, তাদের তৎপরতা দায়সারা। 24-এর অবিস্মরণীয় অভ্যুত্থান 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশের জন্য একটি অনন্য ও ঐতিহাসিক গণবিপ্লব হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। পলিমাটির এই ভূখণ্ডের জাতীয় রাজনীতিতে গভীরভাবে গেড়ে বসা ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে 36 দিনের রক্তাক্ত অভ্যুত্থান। সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে শুরু হওয়া আন্দোলন পর্যায়ক্রমে দল, মত, জাতি, শ্রেণী, লিঙ্গ নির্বিশেষে আপামর জনতার অভূতপূর্ব অভ্যুত্থানে রূপ নেয়। হাসিনার দীর্ঘ স্বৈরশাসনে নাগরিকরা গুম, খুন, মামলা, হামলা সহ যে দমনপীড়নের শিকার হয়েছিলেন, তা থেকে মুক্তির আকাঙ্ক্ষায় অভূতপূর্ব গণবিস্ফোরণ ঘটেছে। খুব স্বাভাবিকভাবে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার তার পুলিশ সহ রাষ্ট্রীয় বাহিনী ও দলীয় লোকদের দিয়ে নির্বিচারে হত্যাযজ্ঞ ও দমনপীড়ন চালিয়ে আন্দোলন দমন করতে চেয়েছিলেন। কিন্তু ছাত্রদের বুকে সরাসরি গুলি করে যখন হত্যা করা হয়েছে, তখন সর্বস্তরের নাগরিকরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে আসেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরের প্রতিবেদন বলছে, গণ অভ্যুত্থানের পূর্বাপর সময় 1,400-র বেশি মানুষ জীবন দিয়েছে। আহত মানুষের সংখ্যা 13,000-এর বেশি। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিচার বহির্ভূত হত্যা, নির্বিচার মারণাস্ত্র দিয়ে গুলি, গ্রেপ্তার, নির্যাতন, চিকিৎসা পেতে বাধা দেওয়ার মতো যেসব গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছেন শেখ হাসিনা ও তার সহযোগীরা, তার বিচার প্রক্রিয়ার গতি মোটেই সন্তোষজনক নয়। 2 বছরান্তে বিচারের যে অগ্রগতি, তা খুবই হতাশাজনক বললে বোধ করি বাড়িয়ে বলা হবে না। চাক্ষুষ ও প্রযুক্তিগত এত প্রমাণ থাকার পরও কেন মামলাগুলোর তদন্ত এত স্লথ এবং অপরাধীদের চিহ্নিত করতে গড়িমসি, তা বোধগম্য নয়। পুলিশে এখনো ফ্যাসিস্টদের অনুগতরা দাপিয়ে বেড়াচ্ছেন। তাদের কারসাজিতে মামলার তদন্ত ও খুনি চিহ্নিত করা এবং আইনের আওতায় আনার ক্ষেত্রে বিঘ্ন ঘটছে কিনা তা খতিয়ে দেখা জরুরি। পতিত শক্তির হাতে লুটের বিপুল অর্থ রয়েছে, তার ব্যবহার হচ্ছে কিনা সেটিও বিবেচনার দাবি রাখে। দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রতিটি হত্যার জন্য দায়ীদের যথাযথ শাস্তি নিশ্চিত করার মাধ্যমেই শুধু জুলাই অভ্যুত্থানের হতাহতদের প্রতি শ্রদ্ধা জানানো যেতে পারে। 24-এর গণ অভ্যুত্থান স্বতঃস্ফূর্ত হওয়ায় এটি ঘিরে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা ছিল যেমন ব্যাপক, আবার বহুমাত্রিকও। 2 বছর পর এসে অনেক ক্ষেত্রে সেই প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে বিস্তর অমিল থাকাটা পরিতাপের ও বেদনাদায়কও বটে। বিশেষ করে প্রথম দিকে অন্তর্ভুক্তিমূলক সমাজের কথা ব্যাপকভাবে আলোচিত হলেও সময় যত গড়িয়েছে, জুলাইয়ের পক্ষের শক্তির মধ্যে বিরোধ, বিভাজন চাঙ্গা হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি 2 বছরেও স্বাভাবিক অবস্থায় না ফেরা এবং অপরাধ বেড়ে যাওয়াটা মানুষের অস্বস্তির বড় কারণ। 2 বছরে জনমানুষে যে বড় পরিবর্তন এসেছে, সেটি এই অভ্যুত্থানের সবচেয়ে বড় অর্জন। ফ্যাসিবাদী শাসনে ডিজিটাল সিকিউরিটি বা সাইবার নিরাপত্তা আইনের মতো কঠোর আইনের কারণে মত প্রকাশ ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা ব্যাপকভাবে সংকুচিত হয়ে পড়েছিল এবং সব পর্যায়ে ভয়ের সংস্কৃতি জেঁকে বসেছিল। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের ডিজিটাল ও বাস্তব দুই পরিসরেই তর্ক বিতর্ক ও কথা বলার সুযোগ বেড়েছে। কিছু ক্ষেত্রে বাধা থাকলেও সমাজের গণতান্ত্রিক উত্তরণের জন্য এই চর্চা অত্যন্ত ইতিবাচক। কয়েকদিনে হবিগঞ্জ, সিলেট, কুড়িগ্রাম ও বগুড়ায় যা ঘটেছে, তা জুলাইয়ের চেতনার সুস্পষ্ট পরিপন্থী। এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্য ঘিরে সরকারি দলের মাঠ পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে যে অসহিষ্ণু আচরণ দেখা যাচ্ছে, তা গণতান্ত্রিক সমাজে গ্রহণযোগ্য নয়। নাসির উদ্দিন পাটোয়ারির অসংযত ও লাগামহীন বক্তব্য যেমন সুস্থ রাজনৈতিক পরিবেশের অন্তরায়, তেমনি কথার জবাব লাঠি রামদা ভাষায় কিংবা পেশিশক্তি প্রদর্শনের মাধ্যমে দেয়া ফ্যাসিস্ট শাসনের চরিত্রের বহিঃপ্রকাশ। এনসিপির যেমন উচিত নাসির উদ্দিন পাটোয়ারিকে থামানো, তেমনি বিএনপি ও সরকারের শীর্ষ নেতৃত্বের কর্তব্য বক্তব্যের জবাব হামলা, রক্তাক্ত কিংবা
চোখ বিনষ্ট করার মাধ্যমে দেয়ার প্রবণতায় যারা জড়িত তাদের এখনই সামলানো। কুরুচিপূর্ণ বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার পরিপন্থী, আর ক্ষমতার ছায়ায় কথায় কথায় হামলে পড়া সুস্পষ্ট ফৌজদারি অপরাধ ও স্বৈরতান্ত্রিক চরিত্রের বহিঃপ্রকাশ। কাল বিলম্ব না করে এখনই এ ধরনের প্রবণতা রোধ করা না গেলে পতিত শক্তি ঘোলা পানিতে বড় ধরনের শিকার করে বসতে পারে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সারা দেশে এনসিপির উপর হামলা আরো বাড়বে। বিএনপি তো বটেই, সাধারণের একটি অংশ সোশ্যাল মিডিয়ার প্রভাবে হামলাকে মৌন সমর্থন দিচ্ছেন। আওয়ামী লেসপেন্সার ও সমর্থকরা এনসিপির নেতাকর্মীদের হত্যাযোগ্য করে তুলতে চাইছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। বুঝে না বুঝে বিএনপির অনেক নেতাকর্মীও বলছেন পাটোয়ারিদের কটূক্তি ও নোংরা বক্তব্যের জবাব মাইরের মাধ্যমে দেয়াই ঠিক আছে। কিন্তু তারা ভুলে যাচ্ছেন এটি আওয়ামী স্টাইল, জনমতের বিপরীত। এনসিপি সংসদের তৃতীয় বৃহৎ দল হিসেবে আবির্ভূত হয়েছে এভাবেই। তারা যদি সহানুভূতি কার্ড নিয়ে রাজনীতিতে এগোনোর কৌশল নিয়েও থাকে, তাতে সহায়ক ভূমিকা রয়েছে বিএনপির। এনসিপিকে বড় দল বানানোর দায়িত্ব বিএনপি নিয়ে থাকলে সেটি আলাদা কথা। গণ অভ্যুত্থানের সম্মুখ সারিতে থাকা ছাত্র নেতাদের এ দল এবারের জুলাইয়ের কর্মসূচি নিয়ে মাঠে থাকলেও দুই একটি ছাড়া কোনো মিডিয়া তেমন স্থান দেয়নি। কিন্তু হবিগঞ্জে তাদের উপর হামলার পর থেকে পুরো ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় রাজনৈতিক সংবাদ তাদের দখলে চলে গেছে। সপ্তাহ জুড়ে টকশোগুলো একচেটিয়া এনসিপি ইস্যু লিড পাচ্ছে। সংবাদপত্রগুলোর ভেতরের পাতায় সিঙ্গেল কলাম থেকে প্রথম পৃষ্ঠায় ২-৩ কলামে তুলে আনতে বাধ্য হয়েছে। হবিগঞ্জে দুদিনের সহিংস ঘটনার পর সিলেটে এনসিপির পদযাত্রা সমাবেশে লোক সমাগম কয়েক গুণ বেড়ে যেতে দেখা গেছে। সরকারের রাজনৈতিক উপদেষ্টারা এসব কিভাবে বিশ্লেষণ করবেন সেটি তাদের বিবেচনা, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা পরিষ্কার দেখতে পাচ্ছেন গত এক সপ্তাহে এনসিপির অর্জনে বিপরীতে সরকারি দলের রয়েছে বিসর্জন। আন্তর্জাতিকভাবে আগামী দিনে যে রিপোর্ট তৈরি হবে তাতে হবিগঞ্জের ট্রাক দিয়ে রাজনৈতিক কর্মসূচির পথরোধ এবং হামলা, রক্তাক্ত করা ও একজনের চোখ বিনষ্ট করার বিষয়টি নির্ঘাত উঠে আসবে এবং মানবাধিকার ও গণতন্ত্রের সূচকে তার প্রভাব দেখা যাবে। সরকারের জন্য যেটি মোটেই সুখকর হবে না। সুনির্দিষ্ট প্রমাণ না থাকলেও এমন তথ্যও আসছে এনসিপির কর্মসূচির বিপরীতে বিএনপি ও অঙ্গ সংগঠন যখন মাঠে নামছে, তাদের সঙ্গে পরিকল্পনা মাফিক আওয়ামী লীগের অচেনা অনেক মুখ যোগ দিয়ে এনসিপির উপর হামলায় অংশ নিচ্ছে। এটি সিলেটের হবিগঞ্জে যেমন ঘটেছে, তেমনি কুড়িগ্রামের হামলায়ও সম্পৃক্ততা মিলেছে। আওয়ামী লীগের উচ্চ পর্যায় থেকে সে ধরনের নির্দেশনা তথ্যও মিলছে। ফলে এনসিপির উপর হামলা, গাড়ি ভাঙচুর ও শারীরিক আঘাতের মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রাণহানি পর্যায়ে গড়ালে আমি অন্তত অবাক হব না। বিএনপির ঘাড়ে বন্দুক রেখে স্বীকার করতে পারলে আওয়ামী লীগের লাভ দ্বিমুখী। শরীফ ওসমান হাদির মতো কোনো মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি ঘটলে এবার পুরো দায় বর্তমান ক্ষমতাসীন সরকার ও দলের ওপর। পরিস্থিতি নাজুক পর্যায়ে গেলে সামাল দেয়া কঠিন হয়ে পড়তে পারে। রাজনীতিতে আর যেন পেশিশক্তির দাপট ও স্বৈরতন্ত্র ফিরে না আসে, সেজন্য রাষ্ট্র, সরকার ও শাসন কাঠামোয় সংস্কারের একটি বড় আকাঙ্ক্ষা তৈরি হয়েছে ২৪ জুলাই আগস্টের অভ্যুত্থানের। এটি সত্য যে আমাদের রাজনৈতিক দলগুলোর যে চর্চা ও বাস্তবতা, তাতে ৬ মাসে বা ২ বছরে সব সংস্কার হয়ে যাবে এমন আশাবাদ বাস্তবসম্মত নয়। জুলাই সনদে বর্ণিত সংস্কার বাস্তবায়নে ধীরে চলো নীতিও সমর্থনযোগ্য নয়। যেসব সংস্কার প্রশ্নে ঐকমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নের গতি প্রকৃতিতে আশাবাদী হওয়ার মতো সুযোগ নেই। ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলো দিনের পর দিন একসঙ্গে বসে দেশের ভবিষ্যৎ প্রশ্নে যে আলোচনা করেছে, মতৈক্যে পৌঁছেছে, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে তা ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। কিন্তু নির্বাচিত সরকারের প্রায় ৬ মাস অতিক্রান্ত হলেও যেসব বাস্তবায়নে সরকার ও বিরোধী শিবিরের পারস্পরিক বিরোধ দুর্ভাগ্যজনক। সংসদে দুপক্ষের মধ্যে মোটামুটি বোঝাপড়া দেখা গেছে, কিন্তু দিন যতই যাচ্ছে ততই রাজপথে উত্তাপ বাড়ছে। এখনই পারস্পরিক বিরোধ কতদূর নিয়ে যাবে সে ব্যাপারে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর গভীরভাবে ভাবা উচিত। এক্ষেত্রে সরকারের দায়িত্বটা অবশ্য বেশি। যে কোনো প্ল্যান বাস্তবায়নে রাজনৈতিক স্থিতিশীলতা আবশ্যক। দেশ অস্থিতিশীল হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের ইতিবাচক পদক্ষেপগুলো বাস্তবায়ন যেমন গতি হারাবে, তেমনি ফ্যাসিবাদ নতুন করে মাথাচাড়া দেবে। সহনশীল রাজনীতির জয় হোক। দর্শক, এই ছিল আমাদের আজকের পোস্ট এডিটোরিয়াল আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।